পাকিস্তান, সৌদি আরব আর তুরস্কের হাত ধরে তৈরি হওয়া এক নতুন সামরিক জোটে কিনা যোগ দেবার কথা ভাবছে বাংলাদেশ। খাস আন্তর্জাতিক মহলে যেটাকে নাম দেওয়া হয়েছে ইসলামিক নেটো বা মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এই চুক্তির সব থেকে গুরুত্বপূর্ণ ধারা অনুযায়ী এই তিন দেশের মধ্যে যদি কোনো একটা দেশের ওপর কোনো সশস্ত্র আক্রমণ হয় তবে তাকে বাকি দেশগুলোর ওপর আক্রমণ বলেই গণ্য করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই তথাকথিত ইসলামিক নেটোয়ে যোগ দেবার কথা ভাবছে ঢাকা? এর নেপথ্যের আসল প্ল্যানটাই বাকি। বাংলাদেশের ওপর যে কোনো বহিঃশত্রুর আগ্রাসনে পাশে দাঁড়াবে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব। পাকিস্তান পাঠাবে সেনা ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, তুরস্ক সরবরাহ করবে আধুনিক ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি, আর সৌদি আরব দেবে আর্থিক ও কূটনৈতিক সমর্থন। চলতি বছরের আগস্টে মক্কার পবিত্র মাটিতে স্বাক্ষরিত বহুল আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তি বা ইসলামিক নেটোতে নাম লেখানোর সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। ত্রিদেশীয় এই শক্তিশালী প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক ভাবনার ইঙ্গিত দিয়েছে ঢাকা। ত্রিদেশীয় এই সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের খবরে ভারতের গণমাধ্যম ও নীতি নির্ধারকদের মাঝে শুরু হয়েছে গভীর বিশ্লেষণ ও দুশ্চিন্তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে কড়া নজর রাখছে বলে জানা গেছে। ইতিমধ্যে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ায়। কী বলছে তারা, আসুন তা দেখি। বিশ্ব ভূ রাজনীতিতে এই মুহূর্তে একটা চরম এবং চাঞ্চল্যকর মোড় নিয়েছে, যা নিয়ে গোটা দক্ষিণ এশিয়া রীতিমতো শোরগোল পড়ে গেছে। ভাবুন তো একবার, যে পাকিস্তান একসময় রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়েছিল, সেই পাকিস্তান, সৌদি আরব আর তুরস্কের হাত ধরে তৈরি হওয়া এক নতুন সামরিক জোটে কিনা যোগ দেবার কথা ভাবছে বাংলাদেশ। খাস আন্তর্জাতিক মহলে যেটাকে নাম দেওয়া হয়েছে ইসলামিক নেটো বা মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। গত অগাস্টের 7 তারিখে সৌদি আরবের মক্কায় বসে এই ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর ঠিক তার পরপরই ঢাকার তরফ থেকে যে ইঙ্গিত মিলেছে, তাতে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ যে দ্রুত বদলাচ্ছে তা পরিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই তথাকথিত ইসলামিক নেটোয়ে যোগ দেবার কথা ভাবছে ঢাকা? এর নেপথ্যের আসল প্ল্যানটাই বাকি। চলুন আজকের এই ভিডিওতে এক এক করে পুরো বিষয়টা খতিয়ে দেখা যাক। আচ্ছা, সবার আগে একটু বুঝে নেওয়া যাক যে এই ইসলামিক নেটো বা মক্কা চুক্তি আসলে কি। সোজা ভাষায় বলতে গেলে, নেটো জোটের আদলে তৈরি এই চুক্তির মূল ভিত্তি হলো যৌথ প্রতিরক্ষা। এই চুক্তির সব থেকে গুরুত্বপূর্ণ ধারা অনুযায়ী এই তিন দেশের মধ্যে যদি কোনো একটা দেশের ওপর কোনো সশস্ত্র আক্রমণ হয় তবে তাকে বাকি দেশগুলোর ওপর আক্রমণ বলেই গণ্য করা হবে। একে ঠিক নেটো চার্টারের আর্টিকেল 5-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। শুধু তাই নয়, সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার এবং যৌথ সামরিক মহড়ার মতো বিষয়গুলোও এর অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার একে পুরোপুরি প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ চুক্তি বলে দাবি করেছেন এবং এর দরজা যে অন্যান্য আঞ্চলিক দেশের জন্যও খোলা রয়েছে তাও স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে এবং ইরানের সঙ্গে আমেরিকার উত্তেজনার আবহে এই ধরনের একটা জোটে বাংলাদেশের আগ্রহ কেন তৈরি হলো? গত আর্থিক বছরের প্রথম 11 মাসেই সৌদি আরব থেকে প্রায় $528 কোটি রেমিটেন্স এসেছে বাংলাদেশে, যা মোট ইনকামের প্রায় 16%। ভাবুন তো অর্থনৈতিক দিক থেকে সৌদি আরব কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া সৌদি বিনিয়োগের সম্ভাবনা তো রয়েছে। অন্যদিকে তুরস্ক এবং পাকিস্তান ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তুরস্ক দিচ্ছে ড্রোন, ফ্রিগেট এবং সাঁজোয়া গাড়ি, আর পাকিস্তান সরবরাহ করছে JF-17 থান্ডার ফাইটার জেট ও নৌযান। ফলে এই জোটে যুক্ত হলে ডিফেন্স প্রোডাকশন এবং যৌথ প্রশিক্ষণের রাস্তা আরও চওড়া হতে পারে। শুধু সামরিক বা অর্থনৈতিক দিক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের জ্বালানি নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটির বড় প্রশ্ন। বাংলাদেশ তাদের জ্বালানি প্রয়োজনের জন্য অনেকটাই আমদানির উপর নির্ভরশীল। পশ্চিম এশিয়া থেকে আসা তেল বা LNG জাহাজের রুট মূলত লোহিত সাগর এবং বাব এল মান্ডেব প্রণালীর ওপর দিয়ে যায়। এই সামরিক চুক্তির ফলে সেই সমুদ্রপথ এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির রুটগুলোকেও সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই ধরনের ভূকৌশলগত অংশীদারিত্ব বড় ভূমিকা নিতে পারে। কিন্তু এত কিছুর পরেও এই পথটা কি এতই সহজ? এর পেছনে কি কোনো বড় চ্যালেঞ্জ বা ঝুঁকি নেই? চ্যালেঞ্জ যে প্রচুর রয়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে পাকিস্তানের মতো দেশকে এই চুক্তির অন্যতম প্রবক্তা হিসেবে সামনে রেখে বাংলাদেশ যদি এই জোটে পা বাড়ায়, তবে দেশের অভ্যন্তরে ধর্মনিরপেক্ষ শক্তি এবং রাজনৈতিক মহলে
বড় ধরনের বিরোধিতার মুখোমুখি হতে পারে। তাছাড়া দিল্লি এবং বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা ঢাকার জন্য এক বিরাট কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একদিকে ভারত, অন্যদিকে চীন, এই দুই পরাশক্তির মাঝে দাঁড়িয়ে এমন একটা ইসলামিক সামরিক জোটে যোগ দিলে আঞ্চলিক রাজনীতিতে একটা নতুন জটিলতা তৈরি হতে পারে। যদিও এখনও পর্যন্ত বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগ দেবার কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি, তবে তাদের এই খোলা মনোভাব বা ইতিবাচক সংকেত যে বিশ্ব রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে দেখতে গেলে নিরাপত্তা, রেমিটেন্স, জ্বালানি এবং বিনিয়োগ, এই চার স্তম্ভকে সামনে রেখেই ঢাকা এখন তাদের দীর্ঘমেয়াদী কৌশল সাজাচ্ছে। এই তথাকথিত ইসলামিক ন্যাটো শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কী প্রভাব ফেলবে এবং ভারত বা অন্যান্য প্রতিবেশী দেশগুলোই বা এর বিপরীত কী কৌশল নেবে, সেটাই এখন দেখার বিষয়। ভারত যত কৌশল বা পরিকল্পনাই করুক না কেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের আর কোনো স্থান হবে না। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দিল্লির দাদাগিরির অবসান হয়েছে ঢাকায়। স্বাধীনতার পর থেকেই ভারত কখনোই চায়নি বাংলাদেশ সামরিক শক্তিতে এগিয়ে যাক। সামরিক শক্তিতে দুর্বল করে রেখে বাংলাদেশকে নিজেদের একটা অঘোষিত রাজ্য বানিয়ে রেখেছিল তারা। আজ যখন বাংলাদেশ নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের জোট ইসলামিক ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে, তখন পশ্চিমবাংলার মিডিয়ার মায়াকান্না শুরু হয়েছে। তারা বলছে এই জোটে যোগ দিলে দিল্লি ও বেজিংয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবে না ঢাকা। আমরা সহজ ভাষায় বলতে চাই, দিল্লির সাথে কোনো সম্পর্ক চায় না এ দেশের মানুষ। অন্যদিকে এই জোটে অংশগ্রহণ করলে নাকি ধর্মনিরপেক্ষ শক্তির বিরোধিতার মুখোমুখি হতে হবে। পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এদেশের মানুষ ধর্মনিরপেক্ষ নয়, ধর্মপ্রাণ। আসলে ধর্মনিরপেক্ষ মতবাদ ভারতের সৃষ্ট একটি মতবাদ। এই দেশে যে ভারতের কোনো চাল বা মতবাদের কোনো স্থান নেই, সেটা হয়তো তারা ভুলে গেছে। আমাদের দেশের জন্য যা ভালো আমরা সেটাই করব। বাংলাদেশকে নিয়ে ভারতের না ভাবলেও চলবে। প্রস্তাবিত এই চুক্তির মাধ্যমে কৌশলগত, আর্থিক ও প্রযুক্তিগত সুবিধাগুলো গ্রহণ করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে ভূরাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে পারে। প্রিয় দর্শক, যদি আপনিও চান পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের এই জোটে অংশগ্রহণ করুক বাংলাদেশও, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।